তোমাদের সকল ফিফথ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স যাদের ডিএসসি A2 পেপার রয়েছে তোমাদের সকলকে চ্যানেলে স্বাগত। এলসিসি পরীক্ষার পর তোমাদের অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, ব্যক্তিগত কারণে ভিডিও দিতে পারিনি। তোমার সকলে এলসিসি ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিয়েছো। মানে এমন হয়েছে যে যেই এক্সাম্পলগুলো দিয়ে আমি তোমাদের ট্রিক শিখেছি একদম সঠিক সেই এক্সাম্পলগুলি এক্সামিনেশানে দিয়ে দিয়েছে। 3টে বলেছিলাম, 5 থেকে 6টা কমন এসছে। যাই হোক, এলসিসি পরীক্ষা শেষ হয়েছে, সামনে রয়েছে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। মাত্র 12টি প্রশ্ন দেবো। 12টা প্রশ্ন যদি ঠিকভাবে করা হয় 100% কমন আসবে। ঠিক আছে, মাত্র 12খানা প্রশ্ন দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে মডিউল 1 থেকে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমরা বলতেই পারো যেখানে স্যার 2টো কোশ্চেনকে একটা কোশ্চেন করে আপনি বলছেন 12খানা কোশ্চেন। না, সেটা নয়। তোমরা সকলে কিন্তু কমেন্ট করো, আমি জানি, তাই আমি তোমাদের বলে দিই, না, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে একটা কোশ্চেনের সঙ্গে অপর আরেকটা কোশ্চেন লিঙ্ক থাকে। অর্থাৎ যদি আমি একটা কোশ্চেন পড়লাম, তারপরে আবার অন্য একটা কোশ্চেন পড়লাম, তারপরে সেই প্রথম কোশ্চেনের লিঙ্কড একটা কোশ্চেন তারপরে পড়লাম, আমি কিছু বুঝতে পারবো না। মানে যে কোশ্চেনের সঙ্গে যে কোশ্চেন লিঙ্কড আপ, আমার কিন্তু সেই কোশ্চেনটা ঠিক তারপরে পড়লে আমি পড়তেও সুবিধা হবে এবং একটা নোট করেই মুখস্থ করে নেবো। আমাকে 2টো করে আলাদা নোটস তৈরি করতে হবে না। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলবো, তো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিদেশ নীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি ব্যাখ্যা করো। তো এর নির্ধারক বলতে অভ্যন্তরীণ নির্ধারকগুলোকে ব্যাখ্যা করবে, বাহ্যিক নির্ধারকও ব্যাখ্যা করবে। আমি নোট নিয়ে আসবো, চিন্তা নেই, নোটসে সব পাবে। আমি নোটস সব দিয়ে দেবো, যেভাবে এলসিসি তোমাদের হেল্প করেছিলাম সেইভাবে তোমাদের কিন্তু আমি নোটস নিয়ে আসবো। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন চলে আসো। এর অভ্যন্তরীণ নির্ধারক এবং বাহ্যিক নির্ধারক। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি গঠনে বা প্রণয়নে বা বিশ্বায়নের যুগে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা আলোচনা করো। নাম্বার 2। নাম্বার 3 কি? কূটনীতি সংজ্ঞা দাও। কূটনীতি ও বিদেশ নীতি পারস্পরিক সম্পর্ক লেখো এবং কূটনীতির যে কোনো 2-3টে ধরন লিখে দাও। তাহলে আমি যদি এই কোশ্চেনটাকে আলাদা করে দিতাম, ভাবো কূটনীতি বিদেশ নীতির সংজ্ঞা দাও, সম্পর্ক লেখো, আবার একটা কোশ্চেন দিলাম কূটনীতির ধরন লেখো, জিনিসটাকে তুমি বুঝতে পারতে না। কারণ তুমি প্রথমে এই কোশ্চেনটা পড়লে, এর জন্য একটা নোটস তৈরি করলে, তারপরে তুমি আবার এই কোশ্চেনের জন্য একটা আলাদা করে নোটস তৈরি করলে, আবার তুমি এই কোশ্চেন যখন পড়লে আবার তুমি এই কোশ্চেনটা পড়লে, তারপরে আবার এটা পড়ছো, বুঝতে পারবে না। এই কোশ্চেনটা যখন পড়বে তখন ঠিক তার পাশাপাশি এই কোশ্চেনটাকেও তোমার পড়ে নিতে হবে। এর ফলে কি, এটা বিকজ এইটা হচ্ছে এর সঙ্গে লিঙ্কড আপ কোশ্চেন, এই কোশ্চেনকে আলাদা আলাদা করে পড়া যায় না। আর নোটসটাকে এইভাবেই তৈরি করতে হবে যে একটা কোশ্চেন পড়বো তো আমার এখানের মধ্যে এই 2-3টে কোশ্চেন একবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি বারবার একটা নোটসের জন্য সময় নষ্ট করতে যাবো না, আমি নোটস নিয়ে আসবো, তোমরা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। নাম্বার 4, বিদেশ নীতি গঠনে প্রচার কার্যের ভূমিকা এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। নাম্বার 5, পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামরিক শক্তি এবং এর মাধ্যম হিসেবে সামরিক শক্তির ভূমিকা এবং এর মাধ্যম হিসেবে সামরিক বাহিনী গুরুত্ব বর্ণনা করো। দেখো, সামরিক শক্তি মানে হচ্ছে মিলিটারি পাওয়ার, আর সামরিক বাহিনী মানে হচ্ছে মিলিটারি। ঠিক আছে, 2টো কোশ্চেনে একটাই এমন নোটস তোমাদের দিয়ে দেবো, সুপার নোট, যে নোটসটা খালি পড়লে 2টো কোশ্চেনই হয়ে যাবে। আমি বলে দিলাম তোমাদের পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসার পর আমাকে বলবে, এই যে 5টা কোশ্চেন দিলাম মডিউল 1 থেকে, এখান থেকে তুমি একটা 15 মার্কসের কোশ্চেন কমন পাবে, একটা 10 মার্কসের কোশ্চেন কমন পাবে, 100% কোশ্চেন কমন পাবে এখান থেকে। আমি সেইভাবে তোমাদের 4 দিন বাকি রয়েছে, আমি নোটস তোমাদের সামনে নিয়ে আসবো, 100% কমন পাবে, এতটুকু বলে দিলাম, যেভাবে এলসিসি তোমাদের বলেছিলাম। এই কোশ্চেনগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও মডিউল 1 থেকে। মাত্র 5টা কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলে আসো। নেক্সট প্রশ্ন, মডিউল 2 থেকে তোমরা 7খানা কোশ্চেন দিয়েছি। কেন 7খানা কোশ্চেন দিয়েছি? বিকজ এই প্রথম 4টে কোশ্চেন কিন্তু খুবই ইজি, খুবই ইজি। এই 4টে কোশ্চেন কিন্তু খুবই ইজি, এইগুলো পড়ার জন্য মুখস্থ করার জন্য সময় লাগে না। নোটস তোমাদেরকে এত ইজি দিয়ে দেবো যে এগুলো মুখস্থ করতে তুমি সময় লাগবে না। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এটা নতুন করে নোটস করে মুখস্থ করার প্রয়োজন বলে আমি মনে করি না। ভারত বাংলাদেশের মধ্যে কি সম্পর্ক, সেটাও নোটস করে মুখস্থ করতে বেশি কষ্ট লাগবে না। ভারত শ্রীলঙ্কা, ভারত নেপাল,
তোমরা কিন্তু ভারত পাকিস্তানের সম্পর্ক জানোই কীরকম। ভারত বাংলাদেশ রিসেন্ট দেখতে পাচ্ছ, ভারত শ্রীলঙ্কাও রিসেন্ট কিন্তু কিছুদিন আগে তুমি নিউজে দেখতে পেয়েছো। এছাড়া ভারত নেপাল, এই চারটে কোশ্চেন করতে খুব একটা সমস্যা হয় বলে তোমাদের মনে করছি না। তা আমি তোমাদের কী পয়েন্টসগুলো বলে দিচ্ছি। এই চারটে দেশের, ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ, এই দেশগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করবে। পরীক্ষায় কোশ্চেন আসবে দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো, বলে দেবে ভারত বা পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো, বা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা। দ্বিপাক্ষিক সম্পর্ক মানে কি? দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে দুটি সার্বভৌম রাষ্ট্রে, মানে দুটি স্বাধীন রাষ্ট্রের মধ্যেকার রাজনৈতিক, পলিটিক্যালি, অর্থনৈতিক, ইকোনমিক্যালি এবং সাংস্কৃতিক, কালচারাল সম্পর্ক পরিচালনাকে বোঝানো হয়। তাও যখন ভারত পাকিস্তান পড়বে তখন এই দুটো দেশের মধ্যে বিবাদে, মানে মেন ঝামেলার ক্ষেত্র কোনটা, কাশ্মীর সমস্যা এবং দুটি দেশের মধ্যে মূল সমস্যাগুলি কী কী, সেটা নিয়ে একটু দেখবে। একটু বেশি নোটস, আমি নোটস দেবো, চিন্তা নেই। ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা যখন দ্বিপাক্ষিক সম্পর্ক করবে তখন একটু তামিল সমস্যাটা একটুখানি হাইলাইট করে পড়ে নেবে। ভারত আর নেপাল, এই চারটে দেশ করলে আমি আশা রাখি এখান থেকে দুটো তুমি কমন পেয়ে যাবে, দুটো তুমি কমন পাবে। তাই আমি এখানে 7খানা কোশ্চেন লিখি, বিকজ এই চারটে খুব ইজি। এই চারটে তো জল ভাতের মধ্যে ইজি, তুমি মুখস্থ করতে পারবে, কোনো সমস্যা হবে না। নাম্বার 5 কি? ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল নীতি বা বৈশ্যসমূহ লেখো। 6 নম্বর হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি বিবর্তন লেখো। বিবর্তন কি? একবিংশ শতাব্দীতে, মানে 2001 থেকে নিয়ে 2100 সাল, এখন তো 2100 সাল আসেনি, তো 2001 থেকে 2025 সালের মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির যে বিবর্তন হয়েছিল সেটা লেখো। পরীক্ষায় এভাবে দেবে না, পরীক্ষায় দেবে যে একবিংশ শতাব্দী মানে হচ্ছে 2001 থেকে নিয়ে 2100 সাল অবধি, বুঝতে পেরেছো? তো এই মাঝখানে আমাকে লিখতে হবে। নাম্বার 7 কি? নেহেরু বিদেশ নীতি লেখো এবং জোট নিরপেক্ষ নীতি বা ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ। নেহেরু বিদেশ নীতি যখন তুমি পড়বে না, নেহেরু বিদেশ নীতির মূল পয়েন্টটাই হচ্ছে কিন্তু ভারত জোট নিরপেক্ষ নীতি। ভালো, যখন তুমি দেখবে নেহেরু বিদেশ নীতির বৈশিষ্ট্য যখন পড়বে তখন প্রথম পয়েন্টই কিন্তু হবে জোট নিরপেক্ষ নীতি। তো এখান থেকে যদি জোট নিরপেক্ষ নীতি পড়ো তাহলে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা কিন্তু হয়ে যায়। আমি নোটস দেবো, জোট নিরপেক্ষ নীতি ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ কিনা এটা আলোচনা করো। মাত্র এই 7খানা কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা সকালে স্ক্রিনশট নিয়ে নিছো। এই ছিল আজকে ভিডিও, আমি নোটস তোমাদের সামনে নিয়ে আসবো। তোমার সকাল দিতে ধন্যবাদ।